আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের অ্যাডমিশন ভর্তি প্রস্তুতির তোমরা হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য আজকে আমরা কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস নিয়ে এসেছি। আমরা জানি যে এইচএসটিউ ডি ইউনিটে গত বছর 50টি এমসিকিউ ছিল ইংরেজিতে। তো সেই 50টি এমসিকিউ কেমন ছিল, প্রশ্নের ধরন কেমন ছিল, কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে, আমরা একটু সেইগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং তার আলোকে তোমরা যেন একটা ভালো প্রস্তুতি নিতে পারো আমরা সেটি দেখানোর চেষ্টা করব। তো গত বছর আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল যে ইজি স্ট্যান্ডস ফর, অর্থাৎ আমাদের প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন থেকে। কোথা থেকে? অ্যাব্রিভিয়েশন থেকে। এই অ্যাব্রিভিয়েশন থেকে যে প্রশ্নগুলো আসে এগুলো মোটামুটি আমাদের জানাশোনার ভেতরে চলে আসে। তো এই যে ইজি এটা স্ট্যান্ডস ফর মানে এইটার যে পূর্ণরূপ, সেই পূর্ণরূপটা কি? সেই পূর্ণরূপটা হচ্ছে এক্সাম্পলি গ্রেসিয়া। সেটা পূর্ণরূপটা হচ্ছে এক্সাম্পলি গ্রেসিয়া। এটা হচ্ছে একটা ফরেন ওয়ার্ড, বিদেশি ওয়ার্ড। এটা যদি আমরা ইংরেজি শব্দ করি সেটা হচ্ছে ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল অর্থাৎ কোনো উদাহরণ দেওয়ার সুবিধার্থে এই যে ইজি এই জিনিসটা ব্যবহার করা হয়। দেখবা বিভিন্ন বইতে, বিভিন্ন প্যারাগ্রাফে বা বিভিন্ন কম্পোজিশনে, বিভিন্ন টেক্সটে এই ইজি এই ওয়ার্ডটা তোমরা পেয়ে থাকবা। তাহলে ইজি অর্থ হচ্ছে এক্সাম্পলি গ্রেসিয়া, যার অর্থ হচ্ছে ফর এক্সাম্পল। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে আমাদের সিনোনিম থেকে প্রশ্ন এসেছে এবং খুবই সহজ একটা সিনোনিম এসেছিল। সেটা হচ্ছে কি? নোটেবল। নোটেবল মানে আমরা কি জানি? নোটেবল মানে আমরা জানি হচ্ছে যেটা খুবই বিখ্যাত, যেটা খুবই বিখ্যাত বা যেটা খুবই গ্রহণযোগ্য ইত্যাদি অর্থে নোটেবল শব্দটা ব্যবহার করা হয়। খেয়াল করো নোশন মানেটা কি? নোশন মানে আমরা জানি নোশন মানে হচ্ছে ধারণা। নোশন মানে ধারণা। অর্ডিনারি মানে কি? অর্ডিনারি মানে হচ্ছে খুবই সাধারণ মানুষজন যারা বা সাধারণ বস্তু, সেগুলোকে বলা হয় অর্ডিনেন্ট। প্রমিনেন্ট মানে কি? প্রমিনেন্ট মানে হচ্ছে আমরা সকলেই জানি প্রমিনেন্ট মানে যেটা খুবই বিখ্যাত। নোবেল মানে কি? নোবেল মানে আমরা জানি কি? আমরা জানি হচ্ছে উপন্যাস। তাহলে আমাদের প্রশ্নে যেটা চেয়েছে সেটা হচ্ছে কি? নোটেবলের সিনোনিম, অর্থাৎ যে বিখ্যাতের সিনোনিম আমরা কি পাচ্ছি? তাহলে প্রমিনেন্ট। তাহলে উত্তরটা হবে সি নাম্বারটা, অর্থাৎ সিনোনিম চেয়েছে। তৃতীয় যে প্রশ্নটি চেয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ আ সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। একদম বেসিক থেকে প্রশ্নগুলো এসেছে এবং তোমাদের এবছরও আশা করি বেসিক থেকে প্রশ্নগুলো দিবে। তো একটা সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যটা আমরা কি জানি? আমরা যে একটা সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে। কয়টা থাকবে? একটা ফাইনাইট ভার্ব থাকবে। অর্থাৎ আমরা এখন প্রশ্ন থেকে দেখব যে কোন বাক্যে একটা ফাইনাইট ভার্ব রয়েছে এবং কোন বাক্যে আমাদের কোনো কানেক্টরস নাই। হ্যাঁ, কোন বাক্যে কোনো কানেক্টরসের যে ঝামেলাটা থাকে এই জিনিসটা নাই। খেয়াল করো, আমরা যদি প্রথম এ নাম্বারটাতে দেখি, এই বাক্যটা মূলত এমন চলে যে হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। এই বাক্যটা ছিল এমন, হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। সে গরিব অথবা কিন্তু সে হচ্ছে কি? সৎ। তো এই যে হি ইজ এই জিনিসটা হচ্ছে উজ্জ্বল রাখা হয়েছে। তো আমরা যখন এরকম বাট দেখব বা অ্যান্ড দেখব, ধরে নেব এটা আমাদের একটা কম্পাউন্ড সেন্টেন্সের মতো। ঠিক আছে, এখানে হি ইজ পুর অ্যান্ড হি ইজ অনেস্ট এরকম ছিল, তো এইটা উজ্জ্বল রাখা হয়েছে। তো এই দুইটা আমার উত্তর হচ্ছে না। তারপরে খেয়াল করো ডি নাম্বারটাতে আমার দুইটা ফাইনাইট ভার্ব আছে। এখানে ইজ একটি ফাইনাইট ভার্ব, এখানে ইজ আর একটি ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব। এবং দো হচ্ছে একটা কমপ্লেক্স কানেক্টর। কি কানেক্টর? একটা কমপ্লেক্স সেন্টেন্সের কানেক্টর হিসেবে কাজ করে। তো এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই দুইটা আমরা ধরে নিব কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে। আমাদের বাকি থাকলো একটি সেন্টেন্স, সেটা হচ্ছে আমাদের সি নাম্বারটাতে ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। খেয়াল করো এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে এবং এখানে কোনো কানেক্টরসেরও ব্যবহার নাই। তার মানে উত্তরটা হচ্ছে সি নাম্বারটা। তারপরে 4 নাম্বারটা প্রশ্ন চেয়েছে মেক দ্য সেন্টেন্স ইন প্যাসিভ ফর্ম, হু উইল হেল্প ইউ। প্যাসিভ করার ক্ষেত্রে আমরা খুব জেনারেল যে নিয়মগুলো সেগুলো একটু পড়ে যাব, ব্যতিক্রম কোনো নিয়ম আমাদের পরীক্ষা আসে না। প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা আমরা সকলে জানি, হু থাকলে কি বসে প্যাসিভে? হু থাকলে বসে হচ্ছে বাই হুম। তারপরে আমরা দেখব টেন্সটা আমার কোথায় ঠিক আছে। উইল প্লাস ভি1, একটা প্যাসিভ সেন্টেন্সে আমরা যখন কি পাবো? উইল প্লাস ভি1 পাবো। এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার। এটা কি স্ট্রাকচার? অ্যাক্টিভ স্ট্রাকচার। এই উইল প্লাস ভি1 এর প্যাসিভ স্ট্রাকচারটা কি? এটার প্যাসিভ স্ট্রাকচারটা হচ্ছে উইল প্লাস বি প্লাস ভি3, তাই না? এটা হচ্ছে আমার প্যাসিভ। তাহলে আমি আগে প্রশ্ন থেকে খুঁজে বের করব কোথায় বাই হুম রয়েছে আর কোথায় এই প্যাসিভ স্ট্রাকচারটা আমার ফলো করেছে। তাহলে আমরা দেখি প্রত্যেকটাতেই বাই হুম রয়েছে। এখানে উড বি রয়েছে, আমার লাগবে কি? আমার লাগবে উইল বি। তাহলে এটা আমার আগেই বাদ দিয়ে নিব। তারপরে খেয়াল করো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি কি? আমরা দেখতেছি উইল বি প্লাস ভি3, উইল বি প্লাস ভি3, উইল বি প্লাস ভি3, সবগুলোতে উইল বি প্লাস ভি3 রয়েছে। তাহলে আমরা কোনটা আসলে উত্তর নিব? খেয়াল করো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা প্রশ্নবোধক চিহ্ন লাগে। এই প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু আমার সি নাম্বারটাতে নাই, তাহলে এটাও আমার বাদ।
এবার আমরা এ নাম্বার নিব নাকি বি নাম্বারটা নিব এটা দেখবো আমরা। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে আমরা জানি শুরুতে WH ওয়ার্ড বসে, তারপরে একটা অক্সিলারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে আমার মেইন ভার্ব বসে। এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তো আমরা একটু এইটা ফলো করার চেষ্টা করব, দেখি কোনটাতে আমরা মিলাইতে পারি, কোনটাতে মিলাইতে পারি। দেখো শুরুতে WH ওয়ার্ড, দুইটাতে WH ওয়ার্ড রয়েছে। তারপরে অক্সিলারি ভার্ব কোনটাতে রয়েছে দেখো তো, অক্সিলারি ভার্ব রয়েছে উইল, এখানে রয়েছে সাবজেক্ট, তার মানে কি আমার এটা হচ্ছে না। তারপরে খেয়াল করো সাবজেক্ট ইউ, তারপরে দেখো মেইন ভার্ব বি প্লাস V3। মানে স্ট্রাকচার অনুযায়ী আমার উত্তরটা হয়ে যাচ্ছে কি, উত্তরটা হয়ে যাচ্ছে এ নাম্বারটা। ঠিক আছে, তারপরে 5 নাম্বারটা চেয়েছিল হি ইজ কর্ডিয়াল ড্যাশ রহিম। কর্ডিয়াল হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমরা কি পড়বা, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করে যাবা। জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করবে, এর ভিতরে পরীক্ষায় চলে আসবে। দেখো কর্ডিয়াল, কর্ডিয়াল শব্দের সাথে একটি ওয়ার্ডই বসে, সেটা হচ্ছে টু। হি ইজ কর্ডিয়াল টু রহিম। ওকে, তারপরে খেয়াল করো 6 নাম্বারটা ছিল কমিটমেন্ট। কমিটমেন্ট শব্দের স্পেলিং থেকে প্রশ্ন এসেছে, এবং এগুলোর ক্ষেত্রেও তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো একটু পড়ে যাবা। অর্থাৎ মুখস্থ পার্টের যে পার্টগুলো রয়েছে, মুখস্থ অংশের পার্ট, প্রত্যেকটা পার্ট তোমরা করবা কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করে যাবা, তাহলে তোমরা ওইখান থেকে কমন পাবা। খেয়াল করো কমিটমেন্ট আমরা জানি হচ্ছে, কমিটমেন্ট বলতে কি বোঝায়, কমিটমেন্ট বলতে বোঝায় একটা প্রতিজ্ঞা করা, তাই না? কমিটমেন্ট বলতে বোঝায় কি, প্রতিজ্ঞা করা। তাই উত্তর হচ্ছে আমার এ নাম্বারটা, কমিটমেন্ট, এ। 7 নাম্বারটাতে খেয়াল করো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড রিভেন্স। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড রিভেন্স। রিভেন্স মানেটা কি খেয়াল করো, রিভেন্স মানেটা কি? রিভেন্স মানে আমরা জানি হচ্ছে প্রতিশোধ নেওয়া। কি নেওয়া? রিভেন্স মানে হচ্ছে কোনো প্রতিশোধ নেওয়া। খেয়াল করো ভেনগিয়েন্স আর রেপ্রিসাল, এই দুইটা মানেও হচ্ছে কি করা, এই দুইটা মানেও প্রতিশোধ নেওয়া। কি নেওয়া? প্রতিশোধ নেওয়া। তারপরে খেয়াল করো রেট্রিবিউশন বলতে বোঝায় কোনো কিছুর ফলাফল। কি বোঝায়? কোনো কিছুর ফলাফলকে রিপ্রেজেন্ট করে। আর এই যে রেমিশন, এইটা মানে হচ্ছে কাউকে কি করা, কাউকে ক্ষমা করা। তাহলে আমার প্রশ্নে চেয়েছে কি রিভেন্স শব্দের অ্যান্টোনিম। রিভেন্স মানে যেহেতু প্রতিশোধ নেওয়া, তাহলে প্রতিশোধ নেওয়ার বিপরীত কি? অবশ্যই ক্ষমা করা। তাহলে উত্তরটা হচ্ছে আমার এ নাম্বারটা। তারপরে 8 নাম্বার প্রশ্নটি ছিল দ্য মিনিং অফ ব্ল্যাক শিপ। বহুবার এই প্রশ্নটা এসেছে বিগত বছরগুলোতে। ব্ল্যাক শিপ মানেটা কি? ব্ল্যাক শিপ মানে হচ্ছে যারা একটু কুলাঙ্গার মানুষ, যারা হচ্ছে খারাপ মানুষ, তাদেরকে বলা হচ্ছে ব্ল্যাক শিপ। তারপরে সে অর্থে বলা হয় যে উইকড ম্যান, যারা হচ্ছে খারাপ মানুষ, তাদেরকে বলা হচ্ছে ব্ল্যাক শিপ। ইলিটারেট মানে হচ্ছে অশিক্ষিত। সব অশিক্ষিত মানুষই সবসময় খারাপ হয় না, বিগ শিপও না বা শিপ রিলেটেডও না, এটা হচ্ছে উইকড ম্যান, অর্থাৎ খারাপ মানুষ অর্থে আমরা ব্ল্যাক শিপ শব্দটা ব্যবহার করে থাকি। 9 নম্বর বলছে হুইচ ওয়ান ইজ এ কমন নাউন। কমন নাউনের বৈশিষ্ট্যটা কি আমরা সেটা দেখব। কমন নাউনের বৈশিষ্ট্য হচ্ছে এই নাউন দ্বারা ওই জাতীয় সকলকে বোঝায়, তাই না? ওই জাতীয় সকলকে বোঝায়। এবং এই নাউনের আরেকটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর যত নাউনকে আমরা প্লুরাল করে থাকি, প্রত্যেকটি নাউনকে আমরা বলবো কমন নাউন। অর্থাৎ একমাত্র কমন নাউনকে কি করা যায়? প্লুরাল করা যায়। অর্থাৎ পৃথিবীর একমাত্র কমন নাউনকে আমরা প্লুরাল করতে পারি, অন্য কোনো নাউনকে আমরা প্লুরাল করতে পারবো না, কখনোই না। খেয়াল করে ট্রুথ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এবং এটাকে আমরা প্লুরাল করতে পারি না। ভিক্টোরি হচ্ছে বিজয়, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাও একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে লেন্থ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কমন নাউনটা হচ্ছে ব্যাংক। খেয়াল করো ব্যাংককে কিন্তু আমরা গুনতে পারি, কমনস ব্যাংক, হ্যাঁ, ব্যাংকসকে আমরা প্লুরাল করতে পারি এস বাই এস যুক্ত করে। আমরা উত্তরটা হচ্ছে কি বি নাম্বারটা। তারপরে খেয়াল করো 10 নম্বর বলছে দ্য মিনিং অফ ক্রাইং নিড। তোমাদের যে ফ্রেজাল ভার্ব থেকে যে প্রশ্নগুলো আসে বা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে, এইগুলো প্রত্যেকটা জিনিস আসবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে। তো আমরা এইগুলো একটু বারবার পড়ে যাবা। তাহলে ক্রাইং নিড মানে হচ্ছে জরুরি, খুবই জরুরি যেটা, সেটাকে বলা হচ্ছে ক্রাইং নিড। ওকে, ক্রাইং নিড মানে ধরো যে তোমার একটা জিনিস খুব প্রয়োজন, তোমার বাবা মানে ছোটবেলায় বাবা মা ধরো যখন বাবার কাছে কোনো একটা আবদার করতাম, বাবা যদি না দিতাম আমরা খুব কান্নাকাটি করতাম, তাহলে ওটা আমার খুব লাগবেই। মানে ঠিক একইভাবে ক্রাইং নিড মানে হচ্ছে আমার খুবই জরুরি, এটা আমার লাগবে। তাহলে সেই জরুরি অর্থে এখানে কি আছে? শুধুমাত্র আর্জেন্ট নিড, মানে যেটা খুবই প্রয়োজন, আমাদের খুবই প্রয়োজন। তাহলে উত্তরটা হবে কি সি নাম্বারটা। তারপর 11 নম্বরটা বলছে ফিল ইন দ্য গ্যাপ হি প্রমিসড দ্যাট হি কাম নেক্সট মানডে। খেয়াল করো দ্যাটের এক পাশে আমার কি রয়েছে? এখানে দ্যাটের এক পাশে রয়েছে আমার পাস্ট টেন্স, তাহলে অপর পাশে আমার কি বসবে? অপর পাশে আমার অবশ্যই পাস্ট বসবে। খেয়াল করো ক্যান পাস্ট না, উইলও পাস্ট না, এখানে পাস্ট হচ্ছে কি? পাস্ট হচ্ছে উড। তার উত্তরটা হবে হি প্রমিসড দ্যাট হি উড কাম নেক্সট
মানডে। তাহলে উত্তরটা হবে কি সি নাম্বারটা। তার মানে এই যে টেন্স, সিকোয়েন্স অফ টেন্স থেকে আর একটা প্রশ্ন এসেছে। 12 নাম্বার বলছে দ্য প্লুরাল ফর্ম অফ ক্যাকটাস। তার মানে নাম্বার থেকে প্রশ্নটা এসেছিল। কোথা থেকে? নাম্বার থেকে প্রশ্নটা এসেছে। তাহলে নাম্বার থেকে যেহেতু প্রশ্নটা এসে আমরা একটু দেখি, আমরা সচরাচর হচ্ছে সবসময় এস বাই এস যুক্ত করে যে প্লুরালগুলো করে থাকি নাম্বারে, সেখান থেকে প্রশ্নগুলো আমরা খুবই পরিচিত। কিন্তু এই প্রশ্নটা আমার কোথা থেকে এসেছে? একটু ফরেন ওয়ার্ড থেকে আসছে, ঠিক আছে? যেমন শেষে যখন আমি কোনো একটা শব্দের শেষে যখন ইউএস পাবো, সেটাকে প্লুরাল করার জন্য ইউএসটা তুলে দিয়ে আমাকে আই বসাইতে হবে। ইউএসটা তুলে দিয়ে আই বসাইতে হবে। যেমন ধরো আমরা খুবই কমন একটা ওয়ার্ড আছে না, সিলেবাস। তোমার পরীক্ষার আগে অনেক সিলেবাস চাও। এই যে সিলেবাস শব্দের এখানে কি আছে শেষে? ইউএস। তাহলে এটাকে যদি আমি প্লুরাল করতে চাই আমাকে লিখতে হবে সিলেবি। ঠিক একইভাবে ক্যাকটাস শব্দের এখানে দেখো ইউএস আছে, এটাকে যদি প্লুরাল করতে যাই এটা তুলে দিয়ে আমাকে আই লিখতে হবে। তাহলে উত্তর হবে কি ক্যাকটি। তাহলে বি নাম্বারটা। তো এরকম ফরেন ওয়ার্ডের যে নাম্বারগুলো, প্লুরাল ফর্মগুলো, এগুলো আমাদের জানতে হবে। তারপরে বলছে 13 নম্বর প্রশ্নটা আসছে আমাদের ন্যারেশন থেকে। তো ন্যারেশন থেকে প্রশ্নগুলো আমাদের খুবই সহজ, জানাশোনার ভিতর চলে আসবে। বলছে হি সেড টু মি হোয়াট আ পিটি, তাই না? মানে এটা আসছে হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে। কোথা থেকে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্সের বৈশিষ্ট্যটা আমরা একটু দেখি। খেয়াল করো, আগে আমরা একটু বাদ দিব। যে কোনো প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে আমরা একটু বাদ দেওয়ার চেষ্টা করবো। খেয়াল করো, দ্যাটের এই পাশে পাস্ট টেন্স, আবার এই পাশে দিয়েছে প্রেজেন্ট টেন্স, তাহলে বাদ। আগেই বাদ, আমরা একটু বাদ দেওয়ার চেষ্টা করি। হি এক্সক্লেমড ইট ইজ গ্রেট পিটি, এখানে কোনো দ্যাট নাই, দেখো কোনো কানেক্টরস নাই, তাহলে এটাও আমার বাদ। তারপরে খেয়াল করো, আমরা একটু দেখবো যে হি সেড টু মি হোয়াট আ পিটি ইট ইজ, এই পার্টটা কিন্তু এখানে উজ্জ আছে। কি আছে? ইট ইজ, এই পার্টটা উজ্জ আছে। হোয়াট আ পিটি ইট ইজ, তাহলে আমরা লিখবো হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ। ইট ইজ যখন আমরা জানি ন্যারেশনে প্রেজেন্ট টেন্স থাকলে সেটা কি হয়ে যায়? সেটা পাস্ট টেন্সে হয়ে যায়। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। তো ইট ইজ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে উত্তরটা হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে ওয়াজ। উত্তরটা হবে কি এ নাম্বারটা। তারপরে 14 নম্বরে চেয়েছে আমাদের নো অ্যানিমেল ইজ সো বিগ ড্যাশ দ্য ব্লু ওয়ে। কোরিলেটিভ যে কনজাংশনগুলো, এইখান থেকে প্রশ্নটা আসছে। খেয়াল করো, আমি যখন কোনো একটা বাক্যে এইদার পাবো, সেখানে আমাকে কি দিতে হবে? অর দিতে হবে। কোনো একটা বাক্যে নেইদার পাইলে আমাকে কি দিতে হবে? নট দিতে হবে। হ্যাঁ, নট দিতে হবে। কোনো একটা বাক্যে নট অনলি পাইলে আমাদের কি দিতে হবে? পেলে বাট অলসো দিতে হবে। কোনো একটা বাক্যে বোথ পেলে আমাদের কি দিতে হবে? অ্যান্ড দিতে হবে। কোনো একটা বাক্যে যদি আমি কম্প্যারেটিভ পাই, তাহলে সেই বাক্যে আমাদের কি দিতে হবে? দেন দিতে হবে। ঠিক একইভাবে কোনো একটা বাক্যে যদি আমি অ্যাস পাই অথবা সো পাই, তাহলে অপর পাশে আমাকে অ্যাজ দিতে হবে। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এখানে খেয়াল করে একটা সো আছে, তাহলে সো এর পরে অবশ্যই কি বসবে? অ্যাজ বসবে। তাই উত্তরটা হবে কি? উত্তরটা হবে ডি নাম্বারটা। তো খেয়াল করো, সো এর পরে কিন্তু অনেক সময় দ্যাটও বসে। তাহলে কখন কোনটা দিব? যদি আমরা দেখি যে একটা ক্লজ আছে, দ্যাটের পরে অবশ্যই একটা কি থাকবে? ক্লজ থাকবে। ক্লজ থাকলে দ্যাট বসতো। খেয়াল করো, এখানে গ্যাপের পরে কোনো ক্লজ নেই, নাউন ফ্রেজ রয়েছে, দ্য ব্লু ওয়েল। যেহেতু নাউন ফ্রেজ, সেই জন্য আমার এখানে দ্যাট হবে না, অ্যাজ হবে। 15 নম্বর প্রশ্নটি ছিল আমাদের প্রিপোজিশন থেকে, বা তোমরা ধরতে পারো অবজেক্টিভ যেগুলো আমরা প্রোনাউনে পড়ে থাকি সেখান থেকেও ধরতে পারো। খেয়াল করো, ইনসিস্টের পরে আমাদের কি বসে? ইনসিস্ট অন মানে কি? কোনো কিছুর প্রতি জোর প্রদান করা, হ্যাঁ, জোর দেওয়া। একমাত্র ইনসিস্টের সাথে অন রয়েছে শুধুমাত্র এক নাম্বারটাতে, তাই উত্তরটা হবে এই নাম্বারটা। তাহলে এটা এসেছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। 16 নম্বরটা বলছে আই এম ফন্ড অফ সুইমিং, হ্যাঁ, সুইমিং ইজ ড্যাশ। জেরান্ড এবং পার্টিসিপলের যে ব্যাপারটা, সেটা হচ্ছে খেয়াল করো, একটা জেরান্ড বাক্যের কোন সাইডে বসে? সাবজেক্ট, অবজেক্ট, আর হচ্ছে প্রিপোজিশনের পরে সাবজেক্ট, অবজেক্ট এবং প্রিপোজিশনের পরে আমাদের হচ্ছে জেরান্ড বসে। খেয়াল করে, এখানে অফ একটা প্রিপোজিশনের পরে ভার প্লাস আইএনজি বসছে। তাহলে এই ভার প্লাস আইএনজি অবশ্যই একটা কি হবে? অবশ্যই একটা জেরান্ড হবে। তারপরে 17 নম্বরটা বলছে রাইট ফেমাইন ফর্ম অফ হোস্ট। আচ্ছা, হোস্ট মানে হচ্ছে কোনো একটা অনুষ্ঠান যিনি হচ্ছে হোস্ট করেন আর কি, যিনি হচ্ছে অনুষ্ঠানের মালিক, ঠিক আছে? হোস্টের সাথে আমরা যখন ESS যুক্ত করি তখন সেটা স্ত্রীবাচক শব্দ হয়ে যায়। তাহলে উত্তরটা হচ্ছে হোস্টেস, HOSTESS যুক্ত করলে সেটা নারীবাচক শব্দ হয়ে যায়, হোস্টেস। 18 নম্বর চিলড্রেন মাস্ট বি ড্যাশ উইথ লাভ অ্যান্ড কেয়ার। এটা এসেছে আমাদের ফ্রেজাল ভার্ব থেকে। কোথা থেকে? ফ্রেজাল ভার্ব থেকে। তো খেয়াল করো, আমাদের ফ্রেজাল ভার্ব এখানে হচ্ছে যেহেতু পাস্ট ফর্মে রয়েছে, তাই অনেকে একটু ঘাবড়িয়ে যেতে পারো। খুবই সহজ, দেখো ব্রটের প্রেজেন্ট ফর্ম কি? ব্রিং। তাহলে এই নাম্বারটাতে হচ্ছে ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা। কি করা? লালন পালন করা। বি নাম্বারটাতে রয়েছে ব্রিং অ্যাবাউট। এটা মানে হচ্ছে কি? কোনো পরিবর্তন ঘটানো, কোনো কিছু চেঞ্জ করা বা
পরিবর্তন ঘটানো। হ্যাঁ, ব্রিং ফর, সি নাম্বারটাতে রয়েছে হচ্ছে ব্রিং ফর। ব্রিং ফর মানে হচ্ছে কারো জন্য কোনো কিছু কিনে আনা বা ক্রয় করা। তাহলে খেয়াল করো, চিলড্রেন মাস্ট বি অর্থ অনুযায়ী কোনটা যাচ্ছে, লালন পালন করা, পরিবর্তন করা নাকি ক্রয় করা, কোনটা? অবশ্যই শিশুদেরকে লালন পালন করা অর্থে, তাই উত্তরটা হবে কি এ নাম্বারটা। 19 নম্বর বলছে আকবর স্টিল ওয়ার্কস ইন দ্যাট অফিস, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, আন্ডারলাইন ওয়ার্ডটা হচ্ছে স্টিল, অর্থাৎ পজিশন অফ পার্টস অফ স্পিচ থেকে এসেছে, অর্থাৎ বা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আকবর স্টিল ওয়ার্কস ইন দ্যাট অফিস, স্টিল, তারপরে হচ্ছে অলওয়েজ, হ্যাঁ স্টিল, অলওয়েজ, গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি ইত্যাদি যে শব্দগুলো থাকে প্রত্যেকটা শব্দকে বলা হয় কি, প্রত্যেকটা শব্দকে বলা হয় অ্যাডভার্ব। এবং আমরা দেখবো যে যেহেতু এটা ওয়ার্ডস ভার্বকে মডিফাই করতেছে সেজন্য এটা অবশ্যই অ্যাডভার্ব হবে। 20 নম্বর প্রশ্নটি চেয়েছে দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হিউম্যানিটি। হিউম্যানিটি মানেটা কি? হিউম্যানিটি মানে আমরা জানি হচ্ছে মানবিকতা, কি মানবিকতা। তাহলে মানবিকতার অ্যাডজেক্টিভ চেয়েছে হিউম্যানিটি। খেয়াল করো, ইনহিউম্যান একটা অ্যাডজেক্টিভ কখনো দুইটা শব্দে হয় না, বাদ। ইন হিউম্যান কোনো স্পেলিংই না, বাদ। হোমেন বলতে কোনো শব্দ নাই, বাদ। একমাত্র কারেক্ট ওয়ার্ডই রয়েছে একটা, হিউম্যান। হিউম্যান মানে হচ্ছে কি যারা খুবই মানবী, হ্যাঁ যারা খুবই মানবী, যা বা মানব দয়ালু, এটা গুণকে রিপ্রেজেন্ট করতেছে, হ্যাঁ গুণের অধিকারী ব্যক্তিদেরকে। তারপরে 21 নাম্বারটা হুইচ ওয়ান ইজ সুপারলেটিভ ডিগ্রি ফর্ম, মানে কোনটাতে যে সুপারলেটিভ ফর্ম রয়েছে। খেয়াল করো, লিটিল, লিটিল হচ্ছে পজিটিভ ফর্ম, এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, আর এটা সুপারলেটিভ ফর্ম হচ্ছে লিস্ট। হ্যাঁ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে লিস্ট রয়েছে কোনটাতে? সি নাম্বারটাতে। তাই এটা হবে আমার, এটা হবে আমার কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম। এই লেসকে অনেক সময় আবার লেজারও ডাকা হয়, তো এটা লেজারটা খুব একটা আসে না, লেসটাই বেশি আসে। 22 নম্বর বলছে প্রত্যেকেই চরিত্রবান লোকদের শ্রদ্ধা করে, অর্থাৎ ট্রান্সলেশন থেকে প্রশ্ন এসেছে, ট্রান্সলেশন, আচ্ছা ট্রান্সলেশন থেকে প্রশ্ন এসেছে। প্রথমে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। দেখ খেয়াল করো, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, সামবডি, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিওয়ান, এনিথিং। মানে এভরি, নো, এনি, অর্থাৎ সাম যখন থাকবে, সামবডি, সামথিং, তখন এরপরে ভার্বটা কি হয়? ভার্বটা সিঙ্গুলার হয়, হ্যাঁ সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে এভরিবডি রেসপেক্টস, যেহেতু ভার্বটা সিঙ্গুলার থাকলে তার মানে এস বাই এস যুক্ত হতে হবে, তার মানে রেসপেক্টস হবে। এই দুইটা আমার আগেই বাদ, মানে হয় এটা হবে, এটা হবে, দুইটা হবে। এখন আমরা ম্যান আর ম্যান যখন এরকম পাবো অফের ক্ষেত্রে আমরা অবশ্যই প্লুরাল ফর্ম দেবো, এভরিবডি রেসপেক্টস ম্যান অফ ক্যারেক্টার, কারণ অনেক মানুষ যেহেতু থাকবে, সেটা হবে সি। তারপরে 23 নম্বরটা হি টুক হিম ড্যাশ আ স্পাই। আচ্ছা 23 নম্বরটা বলছে হি টুক হিম ড্যাশ আ স্পাই। টুক হিম ড্যাশ স্পাই বলতে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে হচ্ছে সে তাকে একজন স্পাই হিসেবে, স্পাই মানে তো বুঝো তাই না, গুপ্তচর। স্পাই মানে কি? যারা একটু গুপ্তচর বৃত্তি করে। হ্যাঁ, তোমরা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক পড়েছো না, যে নারায়ণ সিং নামে একজন গুপ্তচর বৃত্তি করেছিল, বা অনেকে গুপ্তচর ছিল। হ্যাঁ, তারপর ওমর বেগ ছিল একজন গুপ্তচর, বাংলায় তোমরা সিরাজউদ্দৌলা নাটকে পড়েছো। হি টুক হিম ড্যাশ এ স্পাই, তো টুক হিম বলতে বোঝাচ্ছে তাকে একজন স্পাই হিসেবে তাকে গ্রহণ করছে, মানে টুক হিম ফর এ স্পাই, মানে তাকে একজন স্পাই হিসেবে বা স্পাই হিসেবে তাকে গ্রহণ করছে বা তাকে নেওয়া হয়েছে, সেজন স্পাই হিসেবে কাজ করে, তাই হি টুক হিম ফর স্পাই। আচ্ছা, তারপরে 24 নম্বর বলছে দ্য বয় ইজ ম্যারিটোরিয়াস, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, খুবই সহজ। ম্যারিটোরিয়াস শব্দটা আসলে কি? যেহেতু দ্য বয় সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে এবং বয়ের একটা কি প্রকাশ পাচ্ছে, বয়ের একটা গুণাবলী প্রকাশ পাচ্ছে, সেহেতু এটা একটা কি হবে? এটা একটা অ্যাডজেক্টিভ হবে। 25 নম্বরটা বলছে অ্যানি, অ্যানিওয়ান, সামওয়ান, একটু আগে যেগুলো আমরা বললাম যে অ্যানি, অ্যানিওয়ান, সামওয়ান এগুলা কি? খেয়াল করো, রিলেটিভ প্রোনাউন কোনগুলো? WH ওয়ার্ড, তারপরে হচ্ছে দ্যাট, এগুলা যখন কোথায় বসে? বাক্যের মাঝে বসলে এগুলাকে আমরা বলবো কি? বাক্যের মাঝে বসলে এগুলাকে বলবো রিলেটিভ প্রোনাউন। তারপরে বলছে ইন্টারগেটিভ প্রোনাউন কোনগুলা? WH ওয়ার্ডগুলা যখন বাক্যের শুরুতে বসবে, WH ওয়ার্ড বাক্যের শুরুতে বসলে আমরা সেটাকে বলবো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলা? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বাকি থাকলো কোনটা? ইনডিফিনিট। প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে কি ইনডিফিনিট প্রোনাউন। এখানে স্পেলিং ভুল আছে, প্রোনাউন হবে, প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডি নাম্বারটা। তারপরে খেয়াল করো 26 নম্বর হি হ্যাজ দ্য ডিজায়ার ড্যাশ বিং আ গুড পারসন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা পোষণ করে, ডিজায়ারের পরে বসে হচ্ছে ফর। ডিজায়ার ফর মানে কি? ডিজায়ার ফর মানে ইচ্ছা। তাহলে উত্তরটা হবে কি এ নাম্বারটা, এটা এসেছিল আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। 27 নম্বর হচ্ছে সিম্প্যাথি ইজ এ কাইন্ড ড্যাশ কাইন্ডনেস।
এটাও এসেছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। একাইন শব্দের সাথে যেটা বসে সেটা হচ্ছে টু। একাইন টু আছে কোথায়? শুধুমাত্র বি নাম্বারটাতে। সিম্প্যাথি ইজ একাইন টু কাইন্ডনেস। আচ্ছা 28 নম্বরটা খেয়াল করো, পুলিশ ইন্সপেক্টর গট আ মেডেল ফর হিজ ড্যাশ। এটা একটু আমাদের অর্থ ধরতে হবে, হ্যাঁ, এটা অর্থবোধক শব্দ। তো খেয়াল করো, একটা পুলিশ ইন্সপেক্টরকে কখন গোল্ড মেডেল দেওয়া হয়, তার কোন কাজের জন্য? খেয়াল করো। তো খেয়াল করো, অনেস্টি, অনেকে ভাবতে পারো অনেস্টি, আসলে অনেস্টি না, মানে সততার জন্য না। তুমি যদি একটা প্রফেশনাল ওয়েতে চিন্তা করো, এটা উত্তরটা হবে হচ্ছে ভিজিলেন্স। মানে এটা পুলিশের কাজ কি? খুব নজরদারিতে রাখা, সতর্ক অবস্থানে থাকা। তো এই যে নজরদারিতে রাখা, সতর্ক অবস্থানে থাকা অর্থে যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় ইন এ প্রফেশনাল ওয়ে, সেটা হচ্ছে ভিজিলেন্স। সেজন্য উত্তরটা হবে আমাকে বি। যেহেতু পুলিশটা হচ্ছে একটা প্রফেশনাল কাজ, সেজন্য আমাদেরকে প্রফেশনালি চিন্তা করতে হবে, হ্যাঁ, সেজন্য উত্তরটা হবে ভিজিলেন্স। ইন্টেলিজেন্সও না, ইনসাইটও না। 29 নম্বরটা বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব দ্যাট দে আর অনেস্ট ড্যাশ নোন টু অল। মনে রাখবা, যখন কোনো দ্যাট ক্লজ, কি যখন কোনো দ্যাট ক্লজ, কোনো ভার্ব প্লাস আইএনজি বা কোনো হচ্ছে ডাব্লিউ, যে কোনো ক্লজ দ্বারা যখন কোনো বাক্য শুরু হবে, তখন ভার্বটা কি হবে? ভার্বটা আমার সিঙ্গুলার হবে। এখানে খেয়াল করো, দ্যাট দে আর অনেস্ট, দ্যাট দ্বারা একটা ক্লজ শুরু হয়ে বাক্যটা গঠন করছে। তাহলে এখানে আমার কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ভার্ব আছে কোনটা? একটা। তো উত্তরটা হবে বি, দ্যাট দে আর অনেস্ট ইজ নোন টু অল। তারপরে খেয়াল করো 30 নম্বরটা, গ্যালিলিও থট দ্যাট দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। গ্যালিলিও টট দ্যাট, মানে শিক্ষা দিয়েছে, দ্য আর্থ, হ্যাঁ, শিক্ষা দিয়েছে দ্য আর্থ ড্যাশ অ্যারাউন্ড দ্য সান। এখন এটা কথাটা চিন্তা করো যে এটা কি কোনো চিরন্তন সত্য বাক্য? অবশ্যই। তার মানে যখন চিরন্তন সত্য কোনো বাক্য পাবো, কি পাবো? চিরন্তন সত্য কোনো বাক্য পাবো, তখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে প্রেজেন্ট টেন্সে রাখা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স না, এটাও না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখা। তাহলে এটা হচ্ছে আমার পারফেক্ট টেন্স, তাহলে এটাও বাদ। উত্তর হবে এ নাম্বারটা। যদিও আমার এক পাশে আমার পাস্ট টেন্স রয়েছে, তবুও যদি আমি এই পাশে কোনো চিরন্তন সত্য পাই বা কোনো বৈজ্ঞানিক সত্য পাই, এগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখতে হবে, ঠিক আছে? তারপরে খেয়াল করো 31 নম্বরটা, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেরক্স? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেরক্স? খেয়াল করো, জেরক্স মানে কি? জেরক্স মানে হচ্ছে কোনো একটা কিছু কপি, হ্যাঁ, কোনো একটা ফটোকপি করাকে বোঝায়, মানে নকল পার্ট যেটা, সেটাকে বলা হচ্ছে জেরক্স। তাহলে তার অ্যান্টোনিম চেয়েছে, তার মানে কি? নকলের অ্যান্টোনিম কি? অবশ্যই আসল। আসল অর্থে কোনটা ব্যবহার হয়? অরিজিনাল, হ্যাঁ, ফটোকপিও না, এটা হচ্ছে অরিজিনাল। আসল অর্থে ব্যবহার হয় অরিজিনাল। 32 নম্বরটা বলছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস ড্যাশ ল্যাঙ্গুয়েজ, প্রথম ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ধরো তুমি ভূমিষ্ঠ হইলা, জন্মগ্রহণ করার দেখবা 6-7 মাস, কত মাস পর দাও ঠিক জানি না, ধরলাম 1 বছর পরে তুমি কথা বলতে শিখলা। তো এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমার, এটা আসলে কি ল্যাঙ্গুয়েজ? এটা কি কোনো ইম্পর্টেন্ট বলে, মেইন বলে, নাকি অফিসিয়াল, কি বলে? কোনো কিছুই না। তুমি প্রথম ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেটাই যেটা তুমি প্রকৃতির মাধ্যমে প্রাকৃতিকভাবে শিখে যাবা, আশেপাশের মানুষজনের দ্বারা, এনভায়রনমেন্ট দ্বারা শিখে যাবা, সেটা এটা হচ্ছে একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। তাহলে উত্তরটা হবে কি? উত্তরটা হবে সি নাম্বারটা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ওকে। তারপরে খেয়াল করো, আই ওয়ার্কড ফর এ ওয়াইল, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। খেয়াল করো, যখন কোনো একটা ডেমনস্ট্রেটিভের পরে বা কোনো আর্টিকেলের পরে, কিসের পরে? আর্টিকেলের পরে, বা কোনো প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকবে, কি থাকবে? একটা ওয়ার্ড থাকবে, তখন সেই একটা ওয়ার্ডকে আমরা কি ধরবো? আমরা নাউন ধরবো। খেয়াল করো, এ হচ্ছে একটা আর্টিকেল, এই যে এ হচ্ছে একটা আর্টিকেল। আর্টিকেলের পরে আমার কয়টা ওয়ার্ড রয়েছে? আর্টিকেলের পরে একটা ওয়ার্ড রয়েছে, হোয়াইল। তাহলে এটা কি হবে? এটা হবে একটা নাউন। তার মানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কোনো আর্টিকেল, কোনো প্রিপোজিশন বা যে কোনো অ্যাডজেক্টিভের পরে যখন আমরা একটা ওয়ার্ড পাবো, সেই ওয়ার্ডটা হবে কি? নাউন হবে। 34 নম্বরটা, হোয়াট টাইপস অফ কনফ্লিক্টস টেক প্লেস ইন এ পারসনস মাইন্ড? মানে তুমি মনের ভিতর যে কনফ্লিক্টসটা রাখো, সেটা আসলে কি হয়? আমরা একটু দেখি কি কি হইতে পারে। এখানে খেয়াল করো, ইন্টারগ্রুপ হচ্ছে যখন দুইটা দল, দুই বা ততোধিক দলের ভিতর যখন গ্যাঞ্জাম লাগবে, দলের ভিতর যখন বা কোনো গ্রুপের ভিতর যখন গ্যাঞ্জাম লাগবে, তখন সেটা হবে হচ্ছে ইন্টারগ্রুপ। যেমন ধরো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে ভারতের ক্রিকেট টিমের গ্যাঞ্জাম চলতেছে, যে আমি ওখানে খেলতে যাবো না, হ্যাঁ, আমাকে হচ্ছে নিরাপত্তার হুমকি আছে। আবার পাকিস্তান ওখানে লেগে গেছে, মানে যে 2-3টা ক্রিকেট টিমের ভিতরে যে একটা দ্বন্দ্ব লাগতেছে, এটা হচ্ছে ইন্টারগ্রুপ কনফ্লিক্ট। আবার ইন্ট্রাগ্রুপ কোনটা? নিজের দলের ভিতরে যখন দ্বন্দ্ব লাগে, নিজের দল বা গ্রুপের ভিতর যখন দ্বন্দ্ব লাগে, যেমন যে বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা চিন্তা করো। বাংলাদেশ ক্রিকেট টিমের ভিতরে এখন দ্বন্দ্ব, কেউ তামিমকে দেখতে পারে,
কেউ দেখতে পারে না, কেউ সাকিবকে দেখতে পারে, কেউ দেখতে পারে না। বিসিবির অবস্থা খুবই টালমাহাল। তাহলে এই যে নিজের দলের ভিতরে যে গ্যাঞ্জামগুলা, এটা হবে কি, এটা হবে ইন্ট্রা গ্রুপ। তারপরে আসো ইন্টারপার্সোনাল। ইন্টারপার্সোনাল মানে কি, যখন দুইজন ব্যক্তি, এখানে কি হবে, দুই বা ততোধিক, দুই বা তার বেশি ব্যক্তির ভিতর যখন গ্যাঞ্জাম লাগবে, হ্যাঁ, তোমার সাথে যখন তোমার ফ্রেন্ডের গ্যাঞ্জাম লাগবে, তখন সেটাকে বলবো হচ্ছে ইন্টারপার্সোনাল। হ্যাঁ, আর যখন ধরো তুমি হচ্ছে তুমি ঢাকা যাবা নাকি গাজীপুর যাবা, নিজে ডিসাইড করতে পারতেছো না, তুমি ঢাকা যাবা নাকি গাজীপুর যাবা, কোনোটাই ডিসাইড করতে পারতেছো না। এই যে যখন ডিসিশনে ভুগবা, যাবো কি যাবো না, করবো কি করবো না, এই যে একটা নিজের একটা ডিসিশনের ভিতর থাকবা, তখন সেটাকে বলা হয় হচ্ছে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। তাই উত্তরটা হবে কি, এ নাম্বারটা। আচ্ছা, তারপরে খেয়াল করো 35 নম্বরটা বলছে এ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ হু ড্যাশ হার্ট। আচ্ছা, হু ড্যাশ হার্ট, তো আমরা একটু দেখি এটা উত্তরটা কি হবে। এটা হচ্ছে আমাদের একটা টেন্স রিলেটেড প্রশ্ন। আর খেয়াল করো এখানে রয়েছে হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। আমরা জানি রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউনটা বসে এটাকে বলা হয় কি, এটাকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এটাকে বলা হচ্ছে কি, অ্যান্টিসিডেন্ট। অবশ্যই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরবর্তীতে আমার ভার্ব বসবে। অ্যান্টিসিডেন্ট যেহেতু আমার এখানে প্লুরাল, এমপ্লয়িজ প্লুরাল, তাহলে অপর পাশটাও কি বসবে, অপর পাশে অবশ্যই আমার প্লুরাল ভার্ব বসতে হবে, প্লুরাল ভার্ব বসতে হবে। তো হ্যাজ প্লুরাল না, উইল প্লুরাল না, এখন হ্যাভ হ্যাড ওয়ার্কড নাকি হ্যাভ ওয়ার্কড, কি হবে, হ্যাবের সাথে হ্যাবের পরে যদি অ্যাক্টিভ সেন্টেন্স জাস্ট একটা V3 লাগে, এখানে দুইটা চলে আসছে, এটাও বাদ। তাহলে হু হ্যাভ ওয়ার্কড হার্ড। তারপরে খেয়াল করো 36 নম্বরটা বলছে হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, আওয়ার ডকুমেন্টস শুড হ্যাভ বিন সেন্ট বিফোর নুন। আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স চাচ্ছে। খেয়াল করো আমরা টেন্সের বিষয়টা দেখবো। শুড হ্যাভ বিন প্লাস V3, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচারটা হচ্ছে শুড হ্যাভ প্লাস V3, শুড হ্যাভ প্লাস V3, এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার। তুমি যখন একটা বিন যুক্ত করবো মাঝখানে, তখন সেটা হয়ে যাবে প্যাসিভ স্ট্রাকচার। এই প্যাসিভ স্ট্রাকচারটাই আমার হচ্ছে এই বাক্যে দেয়া রয়েছে, তাই না? তাহলে তার অ্যাক্টিভ স্ট্রাকচারটা আমরা একটু জাস্ট বাক্য থেকে খুঁজে নিব। অ্যাক্টিভ স্ট্রাকচারটা এই যে শুড হ্যাভ প্লাস V3 কোথায় রয়েছে এটা আমরা একটু দেখবো। দেখো এখানে শুড বি রয়েছে, শুড হ্যাভ নাই, মাইট হ্যাভ প্লাস V3 রয়েছে, সবগুলা বাদ। শুড হ্যাভ প্লাস V3 রয়েছে এই একটাতে, তাহলে উত্তরটা হবে আমার এই একটাই। জাস্ট টেন্সের বিষয়টা মাথায় রাখবা, তাহলে খুব ইজিলি উত্তর করতে পারবা। এটা এসেছে আমাদের একটা ভয়েস থেকে। 37 নম্বরটা ইফ হি হ্যাড স্টাডিড হার্ড হি ড্যাশ পাসড দ্য এক্সাম, এটা আসছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সের এক পাশে কি রয়েছে, এখানে পাস্ট পারফেক্ট। মানে এক পাশে যদি আমার পাস্ট পারফেক্ট থাকে, অপর পাশে আমার কি বসবে, অপর পাশে বসবে আমার ফিউচার পারফেক্ট টেন্স। কি বসবে, ফিউচার পারফেক্ট টেন্স বলতে বোঝাচ্ছে উড হ্যাভ প্লাস V3, অথবা কুড হ্যাভ প্লাস V3, অথবা শুড হ্যাভ প্লাস V3, অথবা মাইট হ্যাভ প্লাস V3। তো খেয়াল করো আমরা উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ রয়েছে কোনটা, শুধুমাত্র এই যে একটা। তাই উত্তরটা হবে কি, বি নাম্বারটা। 38 নাম্বারটা চেয়েছে ডেড লেটার। এটা এসেছে একটা ফরেন ফ্রেজ থেকে, অর্থাৎ ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে। ডেড লেটার মানেটা কি, ডেড লেটার মানে বলতে হচ্ছে যেটা আসলে আর কোনো কাজে নাই, হ্যাঁ, যেটা আসলে কোনো কাজে নাই, বা মানে কোনো আসলে ধোপে টেকে না, যেটা আসলে কোনো দাম নাই, সেটা মানেটা কি, মানে হচ্ছে ল নট ইন ফোর্স, মানে যে আইনের কোনো দাম নাই, যে আইনের কোনো কাজ নাই, যেটা একদম মরে গেছে, প্রায় মৃত অবস্থায়, হ্যাঁ, মুমূর্ষু অবস্থায়, সেটাকে বলা হচ্ছে ডেড লেটার। উত্তরটা হবে সি। 39 নম্বরটা হুইচ অফ দ্য ফলোইং ইজ স্টোরি ইন ভার্স মানে হচ্ছে কোন যে সাহিত্যের যে ধারা, আমরা গদ্য আছে, পদ্য আছে, উপন্যাস আছে, নাটক আছে, আসলে কোনটাতে কোন একটা স্টোরিকে গল্পের কবিতার ছন্দে লেখা হয়। হ্যাঁ, ভার্স বলতে বোঝাচ্ছে হচ্ছে কি, পয়েমে, মানে কোন বিষয়টাতে পয়েম আকারে একটা স্টোরি রিপ্রেজেন্ট করা হয়। হ্যাঁ, এটা পয়েমকে স্টোরি হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। খেয়াল করো সনেট মানে আমরা জানি হচ্ছে একটা 14 লাইনের কবিতা, 40 লাইন পয়েম, এটা হবে না। অড মানে হচ্ছে কোনো প্রেইজিং পয়েম, কোনো একটা পয়েমকে যখন প্রেইজ করা হয় সেটাকে বলা হচ্ছে প্রেইজিং পয়েম। ব্যালেড মানে কি, ব্যালেড মানে হচ্ছে আমরা জানি হচ্ছে এইটা, হ্যাঁ, যেটা আমার উত্তর চাচ্ছে। আর এলিজি মানে হচ্ছে তোমার মর্নফুল পয়েম, মানে শোক গাথা, মর্নফুল পয়েম। তো যখন কোনো একটা লাইক ধরো দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট ম্যারিনার পড়ছো না তোমরা, দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট ম্যারিনার পড়ছো না,
সেই রাইম অফ অ্যানশিয়েন্ট ম্যারিটা কি, ওটা কিন্তু একটা গল্প, সেই গল্পটা লেখা হয়েছে একটা কবিতার মতো। তো যখন একটা গল্পকে একটা স্টোরিকে কবিতার ছন্দে লেখা হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে কি, সেটাকে বলা হয় হচ্ছে ব্যালেড। তারপরে 40 নম্বরটা বলছে ইফ শি হ্যাড গান ড্যাশ। আচ্ছা, আবারও আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে থার্ড কন্ডিশন রয়েছে, থার্ড কন্ডিশন অর্থাৎ পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট এক পাশে যদি আমার পাস্ট পারফেক্ট থাকে তাহলে অপর পাশে কী হবে, আই উড হ্যাভ প্লাস V3, তাহলে উত্তরটা হবে এ নাম্বারটা, খুবই একটাই রয়েছে এখানে। 41 নম্বর দ্য ইয়াঙ্গার ইউ আর দ্য ড্যাশ ইট ইজ টু লার্ন, ইট ইজ টু লার্ন হবে LERN লার্ন। আচ্ছা খেয়াল করো, এক পাশে যত তত অর্থে, যত তত অর্থে আমরা কি জানি, যত তত অর্থে আমরা সকলে জানি যে উভয় পাশে কম্পেট দা প্লাস কম্পেটিভ বসবে, উভয় পাশে দা প্লাস কম্পারেটিভ বসবে। খেয়াল করো এক পাশে দা প্লাস কম্পারেটিভ আছে না, দা ইয়াঙ্গার, তাহলে অপর পাশে আমরা দা প্লাস কম্পারেটিভ খুঁজবো। খেয়াল করো এখানে দা নাই, শুধু কম্পারেটিভ আছে, এখানে দা প্লাস সুপারলেটিভ আছে বাদ, এখানে দা আছে কিন্তু কম্পারেটিভ সুপারলেটিভ কোনোটাই নাই, উত্তরটা হবে এ নাম্বারটা। দেখো দা আছে কম্পারেটিভ আছে, যত তত অর্থে, মানে যত ইয়াঙ্গার হবে ততই তোমার জন্য শেখা সহজ হবে। তারপরে খেয়াল করো 42 নম্বরটা হি প্রিফার্স ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি ফর স্পেন্ডিং হিজ ভ্যাকেশন। আমরা কি জানি, আমরা জানি ইউ এর মতো উচ্চারণ হলে আর্টিকেল কি বসে, আর্টিকেল এ বসে। খেয়াল করে ইউরোপিয়ান, ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তার হি প্রিফার্স আ ইউরোপিয়ান কান্ট্রি ফর স্পেন্ডিং হিজ ভ্যাকেশন। অনির্দিষ্ট অর্থে, যেহেতু অনির্দিষ্ট অর্থ প্রকাশ করছে সেহেতু আমাদেরকে এ অথবা এন ব্যবহার করতে হবে। 43 নম্বর হুইচ ওয়ান ইজ এন অ্যাডভার্ব, এখানে বলতেছে কোনটা অ্যাডভার্ব। দেখো ডার্টি মানে কি, ডার্টি মানে যেটা খুবই দুর্গন্ধ, এটা কোনো অ্যাডভার্ব না। আগলি মানে কুৎসিত, এটা অ্যাডজেক্টিভকে রিপ্রেজেন্ট করে, এটাও অ্যাডজেক্টিভ টাইপের। তারপর হচ্ছে হলি বলতে বোঝাও, এটা কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, মানে যেটা হচ্ছে খুবই ভালো। এটা উত্তরটা হবে ওয়াইজলি, মানে বিজ্ঞভাবে, LY যুক্ত থাকলে আমরা জানি মোটামুটি অ্যাডভার্ব হয় সেটা, উত্তরটা হবে সি। 44 নম্বরটা বলছে নান অফ দ্য স্টুডেন্টস, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে ইচ অফ, এইদার অফ, ইচ অফ, এইদার অফ, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে নেইদার অফ, তারপরে হচ্ছে ওয়ান অফ, তারপরে হচ্ছে নান অফ। এদের পরে কি বসে, এদের পরে নাউনটা হয় প্লুরাল, কি হয়, নাউনটা হয় প্লুরাল কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার, ভার্ব হয় কি, ভার্ব হয় সিঙ্গুলার। খেয়াল করো এই যে নান অফ শব্দটা বসছে, নান অফের পরে নাউন প্লুরাল রয়েছে, নাউন কিন্তু প্লুরাল রয়েছে, তার মানে এখানে ভার্বটা কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ভার্ব কোনটা, এটাও না, এটাও না, এটাও না, উত্তর হবে হ্যাজ ফিনিশড। এই যে প্রশ্নটা এসেছে এটা এসে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, তোমরা রাইট ফর্ম ভার্বের ভিতরে ফেলাইতে পারো। 45 নম্বরটা বলছে হি ইজ মাই ব্রাদার, ব্রাদারটা আসলে কি, দেখো সরি মাইটা কি, দেখো ব্রাদার হচ্ছে একটা নাউন, কমন নাউন, নাউনের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং এটা হচ্ছে প্রোনাউন হিসেবে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা হচ্ছে একটা কি, পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি প্রোনাউন পড়ার সময় যারা খুব ভালোভাবে পড়েছো তারা পারবা। তারপর হচ্ছে শি অ্যাডপ্টেড ড্যাশ অরফান অ্যান্ড গিভ হিম ড্যাশ নিউ লাইফ। আচ্ছা, আমাদের আর্টিকেল থেকে আসছে এবং দুইটাই দেখো অরফান লাইফ অনির্দিষ্ট অর্থ প্রকাশ করতেছে। খেয়াল করো ও এর পূর্বে অ এর মতো উচ্চারণ হলে আমরা কি ইউজ করি, আমরা অ্যান ইউজ করি। তাহলে হি অ্যাডপ্টেড অ্যান অরফান অ্যান্ড গিভ হিম আ নিউ লাইফ, আ নিউ লাইফ। তাহলে এখানে হচ্ছে অ্যান এবং বি নাম্বারটা হবে উত্তর, মানে আর্টিকেল থেকেও আমাদের প্রশ্ন চলে এসেছিল। 47 নম্বরটা এসেছে পিপুল ইউজ স্পোনস ফ্রকস অ্যান্ড ক্রাইভস ইফ ড্যাশ অ্যান্ড হার্ডলি অ্যান ইউটেন্সিল। এটা আমাদের টেক্সট বইতে ছিল, কোথায় ছিল, টেক্সট বইয়ে তোমরা দেখবা লাইফস্টাইল নামে যে ইউনিটটা আছে, লাইফস্টাইল নামক ইউনিটটা, সেই ইউনিট থেকে এই ওয়ার্ডটা এসেছিল। খেয়াল করো স্পোনস ফ্রক ইফ নেসেসারি, এটা উত্তর হবে কি, ইফ নেসেসারি অ্যান্ড হার্ডলি অ্যান ইউটেন্সিল। মানে বলতেছে হচ্ছে আমাদের যে এই যে মিডিল ইস্টের যে মানুষেরা তারা হচ্ছে চামচ বা কাঁটা চামচ বা ছুরিগুলা খাওয়ার সময় ব্যবহার করে হঠাৎ যদি প্রয়োজন হয়, অ্যান্ড হার্ডলি অ্যান ইউটেন্সিল মানে কোনো ইউটেন্সিল সচরাচর ব্যবহার করে না। মানে উত্তরটা হবে হচ্ছে বি নাম্বারটা, দেখবা হুবহু টেক্সট বইয়ের লাইন ছিল। 48 হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট অপোনেন্ট অফ ওয়েটল্যান্ডস। ওয়েটল্যান্ডস মানে কি, ওয়েটল্যান্ডস মানে বোঝায় যেটা হচ্ছে খুবই জলাশয়, মানে জল দ্বারা মগ্ন থাকে। হ্যাঁ, জলাশয়কে বোঝায় ওয়েটল্যান্ডস। তাহলে মার্শিল্যান্ডসও জলাশয়কে বোঝায়, বগিল্যান্ডসও জলাশয়কে বোঝায়, সোয়াম্পসকেও হচ্ছে জলাশয়। মানে এই তিনটাই হচ্ছে জলের সাথে রিলেটেড। হ্যাঁ, জলের সাথে রিলেটেড। বা ডেজার্ট মানে কি, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, মরুভূমিতে তো কোনো জল থাকে না, থাকে না। তাহলে উত্তরটা হবে কি, উত্তরটা হবে আমাদের ডি নাম্বারটা। হ্যাঁ, উত্তরটা হবে ডি নাম্বারটা। 49 নম্বর লাভ কারেজ অ্যান্ড চাইল্ডহুড আর এক্সাম্পল অফ। খেয়াল করো ভালোবাসা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, সাহস দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কোনো কিছু নাই। সবগুলা কি, সবগুলো হচ্ছে অনুভূতির সাথে রিলেটেড। কার সাথে, সবগুলো হচ্ছে
অনুভূতির সাথে রিলেটেড। তাহলে অনুভূতির সাথে যে ওয়ার্ডগুলো রিলেটেড থাকে আমরা সেগুলোকে কি ধরি? অ্যাবস্ট্রাক্ট নাউন ধরি, অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে একদম বেসিক থেকে প্রশ্নগুলো এসেছে। 50 নম্বরটা বলছে দ্য প্লুরাল অফ গোজ। গোজের প্লুরাল হচ্ছে কি? গোজের প্লুরাল হচ্ছে GEESE, কিজ, তাই না? তো উত্তর হবে সি নাম্বারটা। তাহলে এই যে এতগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলোর ভিতর খেয়াল করো, অ্যাব্রিভিয়েশন থেকে একটা প্রশ্ন এসেছে, ভোকাবুলারি থেকে 4টা এসেছে, সেন্টেন্স একটা, ভয়েস থেকে 2টা প্রশ্ন এসেছিল, প্রিপোজিশন থেকে 4টা, স্পেলিং থেকে একটা প্রশ্ন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে এসেছে 4টা। সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে আমাদের পার্টস অফ স্পিচ থেকে, অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, আইডেন্টিফিকেশন, এই পার্টগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। রাইট ফর্ম ভার্বস থেকে মোট এসেছে 7টা, আর্টিকেল থেকে এসেছে আমরা দেখছি 2টা, ন্যারেশন থেকে একটা, কানেক্টরস থেকে একটা, কারেকশন, জেন্ডার থেকে একটা, ডিগ্রি থেকে 2টা, ট্রান্সলেশন থেকে একটা, মিনিং বেস 3টা, টেক্সট বুক আর হচ্ছে কি লিটারেচার। তো বিভিন্ন টপিক থেকে প্রায় সবগুলো টপিকই খেয়াল করে এখানে কিন্তু কভার আপ করছে। তো তোমরা হাজি দানেশের যারা ভালো মতো প্রস্তুতি নিচ্ছ বা পরীক্ষা দিতে চাও, এই টপিকগুলো একটু ভালোভাবে দেখে যাবা, তাহলে খুব ইজিলি হাজি দানেশের যে প্রস্তুতিটা, খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবে এবং তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক এবং সকলের চান্স পাও, সে দোয়া রইল। আসসালামু আলাইকুম।